স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। স্যার মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া, শত কাজের মাঝখানেও আমরা একসাথে আজকে হইতে পারছি, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ত সময়ের মাঝেও আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র আমরা নতুন জেনারেশনে যারা নবীন বস্ত্র প্রকৌশলী, আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলি, তাদের সাথে ইন্টারঅ্যাকশনের জন্য, যেটা সবসময় হয়তো হয় না, বাট এখন যদি রেকর্ডেড থাকে ইনশাল্লাহ আপকামিং জেনারেশনগুলোও এটা দেখতে পারবে। স্যার আমি আমার পরিচয় দেই, আমি বর্তমানে বুটেক্সে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে। আমি 2018 সালে জয়েন করি। আমি 38তম ব্যাচের ছাত্র ছিলাম। আমি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলাম। তারপর স্যার ফ্যাব্রিক ডেনিম ম্যানুফ্যাকচারিং আম্বার ডেনিম মিলসে উইভিংয়ে কর্মরত ছিলাম। তারপর স্যার মেইনটেন্যান্স বিভাগে জয়েন করি আর কি। স্যার আপনার সম্বন্ধে আপনি যদি একটু বলেন তাহলে ভালো হয়। ধন্যবাদ আশিক। আজকে আমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে টেক্সটাইল মিররের এই টেক্সটকের প্রোগ্রামের মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আজকে আমরা খুব খোলাখুলিভাবে কিছু কথাবার্তা বলবো। ইনশাআল্লাহ আমরা আসলে চাই এই সেক্টরটা কীরকম ডেভেলপড হোক, আমাদের স্বপ্নগুলো কী আছে, আমরা আসলে আমাদের নিউ জেনারেশনকে কীভাবে দেখতে চাই, এগুলো নিয়ে আমরা বেশি করে কথা বলবো আজকে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জি স্যার, ধন্যবাদ টেক্সটাইল মিররকেও। ধন্যবাদ টেক্সটাইল মিররকে, ধন্যবাদ আশিককে। আশিক খুব ব্যস্ত মানুষ, খুব ক্রিয়েটিভ একটা ছেলে, তার মধ্যে থেকে সে সময় বের করে আমাকে নিয়ে আসছেন, এটার জন্য আল্লাহ দরবারে আসার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমি এএসএম হাফিজুর রহমান। আমি আসলে বুটেক্স তখন ছিল না, এটা সিটিইটি ছিল, কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 17তম ব্যাচ আমরা যেটাকে বলি। এই ব্যাচ নিয়ে আসলে অনেক কোশ্চেন আছে, অনেক ধরনের মতবিরোধ আছে। তবে ইউনিভার্সালি যেটাকে আমরা সবাই এখন ধরে নিচ্ছি, যদি এখন 52তম ব্যাচের ইনোগ্রেশন সেদিন আমরা উপস্থিত ছিলাম, তো সেইটা যদি ওরিয়েন্টেশন 52তম ব্যাচ হয় তাহলে আমি সেই 17তম ব্যাচের। তো আমি পাশ করে বেরিয়ে এসছি আসলে 1996-এ। তো এই টেক্সটাইলের সাথে আসলে আমার পদচারণা বা পথ চলা বা জানা সেই 90-র দশক থেকে, 90-র প্রথম থেকে প্রায় 36 ইয়ার হয়ে গেল মনে হয়। এবং চাকরি জীবনে আমাদের সময় একটা সুবিধাই ছিল, পাশ করার আগেই আলটিমেটলি চাকরি হয়ে যেত। ইভেন দো কিছু কিছু ডিপার্টমেন্টের এত বেশি ডিমান্ড ছিল, তারা 4th ইয়ার এবং 3rd ইয়ারে আসলে চাকরি করতে পারতো। তো সেই সুবাদে আসলে আমরাও 96-এ যদিও বেরিয়ে আসছি, আমাদের আসলে পাসিং ইয়ার ছিল, একাডেমিক ইয়ার ছিল 94। কিন্তু তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বন্যা, অনেক কিছু মিলে আমাদের আরও 2 বছর দেরি হয়ে গেছিল। যদিও এখন আমি খুব গর্ববোধ করি বুটেক্সকে নিয়ে, কারণ প্রতি 4 বছর অন্তর অন্তর আশিকের মতন এরকম ট্যালেন্ট টিচাররা আসলে স্টুডেন্ট বের করে দিচ্ছে। আমি যখন বের হয়ে আসি তখন আমার ইচ্ছা ছিল এবং আমার চিন্তাভাবনাই ছিল, যারা আমাকে চিনত, যেহেতু আমি ঢাকাতে পড়াশোনা করেছি, আমার বেড়ে ওঠার একটা বড় সময় ঢাকাতে, তো আমি ঢাকা কলেজে ছাত্র ছিলাম। তো সেই ক্ষেত্রে সবাই চিন্তাই করতো যে আমি আসলে হয়তো বা ট্রেডিশনাল যে জবগুলো তখন ছিল সেখানে থাকবো না, এবং আমার নিজেরও ওরকম ইচ্ছাই ছিল যে মার্কেটিং এবং সেলসে জয়েন করব। বাট অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে, আমার বাবা খুব কোচিন একজন লোক, উনি খুব স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশনের একজন পার্সন। সে তখন ব্যাংকের একটা বড় পজিশনে চাকরি করে। তখন বাংলাদেশের 90s-এর প্রথম দিকে আসলে এই সেক্টরটার ডেভেলপমেন্ট হচ্ছিল। তো উনি যেহেতু ব্যাংকে ছিলেন, উনি জানতেন যে ইনভেস্টমেন্টটা কোন দিকে আসছে, এবং এই জন্য উনি আমার জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালেন। আমার কাছে তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর অফার টফার ছিল, খুবই লুক্রেটিভ জব। ওই সময় একটা ফুল টাইম গাড়ি, ফুল টাইম ড্রাইভার, তখন ল্যাপটপের কথা আমরা আসলে চিন্তাই করতে পারি না, গাড়ির কথা চিন্তাই করতে পারি না, এবং ওই রকম একটা জবের অফার টফার আমার ছিল আর কি, আমি নাম বলছি না। তো কিন্তু আমার বাবা বাদ সাধলো, ওনার জন্য আমাকে যেটা করতে হলো, আমাকে ইন্ডাস্ট্রিতে জয়েন করতে হলো, এবং তখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে জয়েন করলাম। দ্যাট ওয়াজ রিয়েলি এ চ্যালেঞ্জিং জব, হোয়াট আই ক্যান সে। আমি স্কোয়ার নিট কম্পোজিটের মতন, যেটা বাংলাদেশের ফার্স্ট ইয়ার নাইং প্রজেক্ট ইন বাংলাদেশ, এরকম একটা চ্যালেঞ্জিং প্রজেক্টে আসলে
নিজেকে সঁপে দিলাম বলা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের তখন চাকরির সময় ছিল এমন যে 12 ঘন্টা করে শিফট, এবং সেটা শুরু হতো কিন্তু সেই সকাল 6টা থেকে। 6টার মধ্যে ফ্যাক্টরিতে থাকতে হতো। ফ্যাক্টরিটা কাঁচপুর। আমার বাসা থেকে তাহলে কটার সময় রওনা দিতে হতো, কারণ তখন বাসা ছিল। ট্রান্সপোর্টেশনের সিস্টেম ছিল না। তো ঢাকা সেন্ট্রাল থেকে যখন আমরা যেতাম মিনিমাম 2 ঘন্টা আগে। তো যদি আমরা চিন্তা করি যে উইন্টার 3টা 4টা খুব একেবারেই বেশ আর্লি মর্নিং, তো এই সময় কোনো ট্রান্সপোর্টেশন ছিল না। তো এই অবস্থায় আমরা যেতাম। যদিও এখনকার ফ্যাক্টরিগুলোতে সাথে ডরমেটরি থাকে, ওই ফ্যাক্টরিটা যেহেতু প্রথম দিকে, তো ডরমেটরি ছিল না, এবং শিফটগুলো শুরু হতো 6টা থেকে বা সন্ধ্যা 6টায়, 12 ঘন্টা শিফট। তো নর্মালি যারা প্রোডাকশন অফিসার হিসেবে জয়েন করতো তাদেরকে 6টাতেই যেতে হতো, এবং আমরা যখন 6টায় ঢুকতাম তারপরে থেকে কাজ শুরু হতো। এবং এই যে বিকেলের শিফট যে 6টা, এরা অনেক সময় 6টা থাকতো না, কারণ কাজের চাপ এরকম থাকতো যে বেরোতে আলটিমেটলি অনেক রাত হয়ে যেত। তো এইটাই আসলে আমাদের ওই সময় ট্র্যাডিশন ছিল। ইনফ্যাক্ট আমি সেই টেক্সটাইলে কেন জয়েন করলাম সেটার একটা সুন্দর স্টোরি আছে। স্টোরিটা এরকম যে আমি যখন আমাদের ব্যাচে আমরা যখন সবাই চাকরিতে জয়েন করলাম, আমি ডিসাইড করতে পারছিলাম না যে আসলে আমার কেরিয়ার লাইফটা কোন দিকে করব। তো এটা অনেক চিন্তা ভাবনা করে আসলে আমি ডিসাইড করলাম যে আসলে যেহেতু আমার বাবার একটা ভূমিকা আছে, আমি বললাম আগেই, এরপরে আমি চিন্তা করলাম যে কেন আমি করব এবং কোথায় আমি যাব। ইনফ্যাক্ট আমি আসলে 15 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এই জিনিসটা চিন্তা ভাবনা করার জন্য আমি আসলে চাকরিতে জয়েন না করে আমি দেশের বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করলাম। এবং সেটা চাকরি পারপাসে না, জাস্ট আমার নিজের সারা জীবনের গোল কী হবে সেটাকে সেট করার জন্য। আমার মনে পড়ে ওই সময় আমি হয়তোবা কখনো চিটাগংয়ে ঘুরেছি, কখনো কক্সবাজার বসে থেকেছি। আমার ব্যাচে সবাই তখন চাকরি করছে, কিন্তু আমি জয়েন করিনি। এবং ফাইনালি আমি যখন চিটাগাংয়ে বেস টেক্সটাইল তখন তৈরি হয়, ওখানেও আমার অফার আসলো, ওখানে ওদের ডরমেটরি আছে। তো চিন্তা করলাম যে বেস টেক্সটাইলে খুব সুন্দর নিউ মেশিনারি দিয়ে আসতেছে। আমার মনে আছে টেক্সটাইলের মধ্যে আমাকে রহিম টেক্সটাইল থেকে ডাকলো, বেক্সিমকো থেকে আমি কথাবার্তা বললাম। তখন বেক্সিমকো আসলে বাংলাদেশের একটাই কর্পোরেট ইন্ডাস্ট্রি ছিল যেখানে কর্পোরেট কালচারের কাজ হতো। বেক্সিমকোর তখন যৌবন এবং সব ভালো ভালো কাজগুলো বেক্সিমকোতে হতো। এবং রহিম টেক্সটাইল তখন প্রিন্টিংয়ের একটা বড় নাম করা ফ্যাক্টরি। আমি আমার ফতুল্লা টেক্সটাইলে তখন আমার ডাক ছিল। রবিন টেক্স মাত্র নতুন শুরু হচ্ছিল। রবিন টেক্সে আমার হচ্ছিল, মানে কথাবার্তা হচ্ছিল, তারাও আমাকে নিতে চায়। বাট এই যে মিরাকেল ঘটনা যেটা হয়েছে, আসলে মানুষের জীবনের কোথায় তার রিজিক, এটা আল্লাহ তাআলা সেট করে দেন। আমি যখন স্কোয়ারে গেলাম, স্কোয়ারের যে তখন জিএম ছিলেন আমাদেরই খুব সুনামধন্য একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, ওনার বাসার আমার বাসার সামনাসামনি ছিল। উনি তখন আইটিটির মহাসচিব ছিলেন। তো আমার ওনাকে দেখেই আসলে চিন্তা করলাম যে না, ওনার ফ্যাক্টরিতে উনি আমাকে একদিন দেখে বললেন যে তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি করবে। তো ওনার সাথে আমার দেখা, এবং ওনার সাথে দেখা থেকেই চিন্তা করলাম যে আমি আসলে এই ফ্যাক্টরিতে যাই, ওনার সাথে দেখা করতেই হবে আমাকে, কারণ উনি খুবই অনারেবল একজন পার্সন। তো ওনার সাথে যখন আমি দেখা করতে যাই, তখন গেটে আমাকে আসলে, তখন আমরা স্টুডেন্ট পাশ করে বেরিয়ে আসছি, মনে করছি নিজেরা ইঞ্জিনিয়ার, উই হ্যাভ লট অফ থিংস টু ডু ফর দ্য কান্ট্রি, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু যখন আমি গেট দিয়ে ঢুকতে যাই, তখন সিস্টেমটা এরকম ছিল যে একজন ক্লার্ক মতন লোক, ওনার কাছ থেকে আসলে আগে বলে ঢুকতে হয়। নর্মালি তখন কোনো ইন্টারকম সিস্টেমও ছিল না। তো ওনাকে বলার পরে উনি তখন একজন লোক পাঠাবেন ফ্যাক্টরির ভিতরে, এবং ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ঢুকতে দেওয়া হবে। তো ওই ভদ্রলোক খুব ব্যস্ত ছিল, এবং আমাকে ওনার সামনে প্রায় 1 ঘন্টার মতন বসিয়ে রেখেছেন। তারপরে উনি একজন সিকিউরিটি পাঠালেন, আমি ওনার কাছে গেলাম। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 10টায়, আমার যেতে যেতে প্রায় 11:15টার মধ্যে। কোন বড় ফ্যাক্টরি ওনাকে খুঁজে বের করেছে। উনি আমাকে জিজ্ঞেস করলো, তোমার তো আসলে 10টায় আসার কথা। কিন্তু ওই যে ছেলেটা আমাকে বসিয়ে রাখছে, আমার তখন খুব ইগোয়েস্টিক প্রবলেম হচ্ছিল। আই ফিল রিয়েলি ভেরি ব্যাড। আমার কাছে মনে হচ্ছিল যে চাকরিটা করার কোনোই কারণ নেই। কিন্তু একটা সময় যখন সে আমাকে বসিয়ে রাখতে 1 ঘন্টার উপর বসিয়ে রাখলো, তখন আমার মধ্যে ডিটারমিনেশন দাঁড়িয়ে গেল যে ওকে আমি শাস্তি দিব। ওই শাস্তিটা কীভাবে দিব
আমাকে এখানে চাকরি করতে হলে আমি শাস্তি দেব। তখন আমি রেডি হয়ে গেলাম যে আমি এখানেই চাকরি করব। এবং আশ্চর্যজনক ঘটনা, উনি আমার সাথে দেখা করলেন। কায়সার স্যার আমাকে বললেন, তোমার তো 10টায় আসার কথা, তুমি দেরি করলে কেন? তা আমি বললাম যে আমাকে তো এরকম বসিয়ে রেখেছে, যার জন্য আমি আসতে পারিনি। উনি একটু রেগেও গেলেন ওই লোকের উপর, এবং উনি আমাকে বললেন যে কবে থেকে তুমি জয়েন করবে। তা আমি ওরকমভাবেই জয়েন করলাম এবং আলটিমেটলি আমার কেরিয়ার লাইফ শুরু করলাম। তখনই আমি আমার কেরিয়ারের গোল সেট করলাম যে আমি কী হতে চাই, 10 বছরে কোথায় যেতে চাই, 15 বছরে কোথায় যেতে চাই। এখানে একটু বলে রাখা ভালো, আমি বিভিন্ন সময় বলি মোটিভেশনাল স্পিচগুলোতে যখন আমাদের ইয়াং জেনারেশনের সাথে দেখা হয়, যে আলটিমেটলি নিজের জীবনে একটা গোল সেট করতে হবে, এবং এই গোলটা আসলে তার ফ্যামিলি লাইফ, তার হেলথ, তার ওয়েলথ, তার স্পিরিচুয়াল লাইফ, তার সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে রিলেট করে করতে হবে। শুধুমাত্র কেরিয়ার ড্রিভেন হলেই চলবে না, এই সবগুলোকে একসাথে মিক্স করে তাকে গোলটা তৈরি করতে হবে। তো আমার ব্যাপারটা আমি বলি, ওইখানটায় আমি আমার গোলটা সেট করেছি যে আমি এখানেই থাকবো। আমি প্রথম গোল ছিল খুব সিলি, ওকে শাস্তি দিব। আর দ্বিতীয় গোল ছিল যে আমি এমন ইন্ডাস্ট্রিতে থাকতে চাই যে ইন্ডাস্ট্রিটা হবে বাংলাদেশের সেরা ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটা। এবং আমি আমাকে ওই লিডারশিপ অবস্থা তখনই কল্পনা করা শুরু করি। আই ডেভেলপড এ মিরর। এই মিররে আমি দেখতে শুরু করি যে আমি 10 বছরে কোথায় যাব, 15 ইয়ার্সে কোথায় যাব। এবং তখন আমাদের এত বেশি মানে ডিমান্ড ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, আমি বলেছিলাম যে 4th ইয়ারে থাকতেই আসলে আলটিমেটলি চাকরি হয়ে স্যার আসলে তখন 17 ব্যাচে আপনারা কতজন পাস করলেন? আমাদের 17 ব্যাচে এক্স্যাক্টলি আমরা ভর্তি হয়েছিলাম মনে হয় 52, আচ্ছা 60 ভর্তি হওয়ার কথা ছিল 52। However, I cannot recall how much we passed it out in 50. বাট আমাদের কিছু সমস্যা ছিল আমাদের ব্যাচে। আচ্ছা আচ্ছা। তো আলটিমেটলি যখন আমরা বেরিয়ে আসলাম এবং চাকরির এত ডিমান্ড, সবাই আমাদের চাকরি হয়ে গেল, আমি তো সবার পরে জয়েন করলাম। এবং স্কোয়ারে কিন্তু আমি সবচেয়ে লোয়েস্ট স্যালারির অফার পেলাম, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি স্কোয়ারেই জয়েন করলাম। আমার কাছে টাকাটা মুখ্য ছিল না, আমার কাছে চ্যালেঞ্জটা মুখ্য ছিল। দুটো জিনিস হচ্ছে, তখন স্কোয়ার প্রথম দিককার কোম্পানি, যে কোম্পানিটার ভিতরে ইয়ান নাই হচ্ছে বাংলাদেশে ইয়ান নাই নাই। সেকেন্ড হচ্ছে কোম্পানি যারা আসলে এক্সপানশনের চিন্তা ভাবনা করছে। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে, স্কোয়ারে যে এন্টারপ্রেনার, যে মালিক, উনি আসলে ইথিক্যাল কমপ্লায়েন্স ওনার খুবই স্ট্রং। আমি স্টিল স্যালুট হিম বিকজ হি ওয়াজ such a man, such a humble, such a ground to earth, যে তাকে আসলে শ্রদ্ধা করা ছাড়া উপায় নাই। এবং তার ছেলে, বড় ছেলে, আসলে আমরা যখন জয়েন করলাম আমাদের সমসাময়িক বয়সের, উনিও তখন আসলে এই বাইরে থেকে পড়াশোনা করে এসে উনিও আসলে এটার হাল ধরলেন। এবং যেহেতু সে বাইরে থেকে পড়াশোনা করে আসছে, ওনার আসলে ভীষণটা ছিল একেবারেই ওয়েস্টার্ন। এবং এই জিনিসটা আসলে আমাকে অ্যাট্রাক্ট করতো। তো সো দ্যাট আমার যেই পয়েন্টগুলো আমার দরকার ছিল, এগুলো আসলে আমি পেয়েছি এখানে। তো আমি চিন্তা করলাম এক্ষেত্রে আমার স্যাক্রিফাইসটা অত বড় ইস্যু না। আমার স্যাক্রিফাইসটা, একটা গাড়ি স্যাক্রিফাইস করলাম, একটা ড্রাইভারই স্যাক্রিফাইস করলাম, বাবার তো আছেই, সেটা নিয়ে মাঝে মাঝে চললাম, অসুবিধা কী। কিন্তু আমার নিজেরটা স্যাক্রিফাইস করে আমি এভাবে তৈরি হতে ছিলাম। দ্যাট ওয়াজ ভেরি ফার্স্ট মাই মিশন ওয়াজ দেয়ার। এবং যখন আমি নিজেকে আসলে এটার মধ্যে ইনভলভ করলাম, ওই যে 12 ঘন্টা 14 ঘন্টা, এটা কিন্তু আমি তখন ওন করতাম নিজের মতো করে। আমাকে বলতো না কেউ, বা আমাদেরকে কেউ বলতো না। আমার যারা কলিগ ছিল তাদেরকে কিন্তু কোনো ফোর্সফুল ছিল না, তারা নিজের রেসপন্সিবিলিটিতে কাজ করতো। এবং দেখা যেত এটার মধ্যে একটা আনন্দ আছে। এমনও আছে, রাত্রে যখন আসছি তখন কোনো গাড়ি নাই, ট্রাকে করে আসছি, বাসায় যখন আসছি রাত 1:30 2টো, বাবা বসে আছে ভেরি ওয়ারিড, ফ্যামিলি মেম্বাররা, কারণ তারা তো এটা থেকে মোবাইল ফোন এত অ্যাভেলেবল হয়, কোনো মোবাইল ফোন ছিল না। মোবাইল আসছি হচ্ছে 2000 সালে পরে। আপনি তো 96 সালে অলরেডি। তখন শুধুমাত্র ল্যান্ড ফোন ছিল। আমরা ল্যান্ড ফোনে হয়তো বা বাসায় জানাতাম যে আসলে আসতে একটু দেরি হবে। এবং আলটিমেটলি এরিয়াটা খুব রিমোট ছিল। আমার ফ্যাক্টরিটা ছিল কাঁচপুর, তখন খুবই রিমোট। তখন কি এখনকার যে ব্রিজগুলা, এখন তো অনেকগুলা হয়েছে, ব্রিজ তখন ছিল, কিন্তু ব্রিজগুলো অসম্ভব বেশি কনজেস্টেড ছিল। রাস্তাগুলো খুবই বেশি ট্রাফিক থাকতো, প্রচণ্ড পরিমাণ ট্রাফিক থাকতো, রাস্তাগুলো ন্যারো ছিল। ইট টেক্স এ লট অফ টাইম টু, মানে আসলে ট্রাফিক আমাদের অনেক সময় আমার জীবন থেকে নিয়ে নিয়েছে। স্যার, এই মাঝে যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, এই যে এই সময়টায় আপনার যে পজিটিভ যে চিন্তাটা,
তার পেছনের গল্পটা কি আসলে? আপনি কি আপনার ফ্রেন্ড সার্কেল পজিটিভ গল্পটা এরকম যে আলটিমেটলি আমি আমার মিশনটা তখন সেট করে ফেলেছি একদম শুরুতেই? আমি শুরুতেই আমি কি করতে চাই, কেন করতে চাই, এটা আমার কাছে ক্লিয়ার ছিল। আমি বললাম আমার মিররটা আমি তৈরি করেছি। নিজে তৈরি করছি। তখন আমাদের এমন ডিমান্ড ছিল যে প্রতি বছরই দেখা যেত কোনো একটা নতুন কোম্পানি আসছে, আমাদেরকে ডবল ট্রিপল স্যালারি দিয়ে নিতে চাচ্ছিল। কিন্তু আমি না, আমার সাথে যারা কলিগ ছিল তারা সবাই খুব কম্পিটেন্ট এবং সবাই খুব ট্যালেন্ট ছিল। বাট আমাদের একটা কমিটমেন্ট ছিল যে না, এই কোম্পানিটাকে আমরা গ্রো করব, ইনফ্রাস্ট্রাকচারটা গ্রো করব, এবং আলটিমেটলি তাই করতাম। এখানে কিন্তু আমরা ওনারশিপ নিয়ে কাজ করতাম, আমরা মনে করতাম না এই কোম্পানিটা অন্য কারো, আমরা এটাকে ওন করতাম। এবং দেখা যায় খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করতাম, এবং আলটিমেটলি ডেলিভারিগুলো হলে সাকসেসফুল হতো। এমনও আছে 98-এর বন্যার সময় পানি জমে আছে, আমরা নৌকা দিয়ে গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে আলটিমেটলি আমরা ল্যাব ডিপ করেছি, ল্যাবে কাজ করে এই ল্যাব ডিপ পাঠিয়েছি, ওখান থেকে অর্ডার আসছে। এটা আমাদের জন্য একটা বড় আনন্দদায়ক ঘটনা ছিল। বাংলাদেশের নিড ডাইং প্রজেক্টগুলোর মধ্যে স্কোয়ার ছিল ওয়ান অফ দ্য পাইনিয়ার দ্যাট টাইম। এবং যত ধরনের নতুন ইনোভেশন আসছিল তার একটা বড় মাইলস্টোন স্কোয়ার থেকে শুরু হতো তখন। যেমন প্রথমে ওপেন উইথের স্ট্যান্ডার্ড, এটা আসলে স্কোয়ারে শুরু হয়েছে। ক্যাট ক্যাম জিনিসটা, তারপরে ল্যাকড়া মেশিন, ল্যাকড়া কাটিং, তারপরে হচ্ছে এসএমবি বেস ওয়ার্ক টেকিং, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্রিটিক্যাল কাজগুলো স্কোয়ারে করা, এগুলো বড় বড় চ্যালেঞ্জ ছিল না। এভরিডে ওয়াজ এ চ্যালেঞ্জ ফর আস। দ্যাট ওয়াজ লট অফ ডিস্টারবেন্স ইন বিটুইন, কারণ আমাদের এসওপিগুলো তত স্ট্রং ছিল না তখন। আমরা নিজেরা এসওপি তৈরি করতাম, স্ট্যান্ডার্ড এসওপিতে আমরা যেতাম, নিউ সার্টিফিকেশনগুলো করতাম, অকোটেক সার্টিফিকেশন থেকে শুরু করে জিওটিএস সার্টিফিকেশন, অর্গানিক কটন অর্গানিক এক্সচেঞ্জ সার্টিফিকেশন, তারপরে যত ধরনের নিউ সার্টিফিকেশনগুলো আছে রিস্ক থেকে শুরু করে সব সার্টিফিকেশনগুলো অ্যাপ্লাই করা, চ্যালেঞ্জ ফেস করা, নতুন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করা। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট উই ওভারকাম ইনশাল্লাহ। এখন উই ক্যান ডেভেলপ এ বিগ টিম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে তখন যারাই জয়েন করতো তারাও একটা এরকমভাবে লং ক্যারিয়ার পাথ চিন্তাভাবনা করে জয়েন করতো। যারা ওখানে ছিল 18 বছর, 20 বছর, ইভেন তো একটা ওয়ার্কার 22 বছর, 30 বছর পর্যন্ত এখনও আছে, এরকম আছে। কারণ আমরা এরকম একটা ফ্যামিলি লাইফ লিড করতাম। ফ্যামিলি দুটো হয়ে যেত আমাদের। একটা ফ্যামিলি হচ্ছে ইন্ডাস্ট্রির ভিতরে, আমরা যে কোনো জায়গাতে যে কোনো সাকসেসে আমরা আসলে সেলিব্রেট করতাম, আবার একজনের প্রতি আরেকজনের হেল্প থাকতো, মানে একটা ফ্যামিলি যেরকম বন্ডিং থাকে এরকম একটা বন্ডিং তৈরি করে ফেলতাম। ফ্যাসিলিটিস বেশি ছিল না, বাট আলটিমেটলি আমাদের যে এই বন্ডিংটা, এটার জন্য একবার যে এই নেক্সাসের মধ্যে ঢুকে যেত, এখান থেকে আসলে আলহামদুলিল্লাহ আর কেউ যেতে চেত না। স্যার, আপনার ক্যারিয়ারের যে শুরু যে গল্পটা, এর সাথে আমি নিজেও রিলেট করতে পারি। আমি সংক্ষেপে একটু আমারটা বলি। আমারও ইচ্ছা ছিল, থার্ড ইয়ারে আমি শুনছি যে ডেনিম যে জগতে 19তম ব্যাচে শহীদুল হাসান স্যার, উনি ছিল ডেনিমের জগতের বলা হয়ে থাকতো ওই সময় কিং, মানে আমরা সবাই জানতাম যে উনি সবসময় মেশিন নিয়ে কাজ করতো। এবং ওনার একটা বক্তব্য ছিল যে আমাকে যদি মাটির নিচে পানির একদম সমুদ্রের ভিতরে নেওয়া যায়, ওইখানেও আমি ডেনিম বানায় নিয়ে আসবো। এভারেস্টের চূড়াও যদি আমাকে নিয়ে বলে যে হাসান তুমি ডেনিম বানায় দাও, তা আমি ডেনিম বানায় দেখাবো। এটা আমাদের একজন শিক্ষক আমাদের সাথে যখন শেয়ার করে, আমি তখন ফার্স্ট রোতে বসা। অ্যান্ড আপনার মতো আপনি যেমন ডিসিশন নিয়েছেন যে আমি চাকরি করলে এহসান স্যারের এখানেই করব, আমি ওই মুহূর্তে ডিসিশন নিয়েছি যে আমার যদি কখনো সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি হয়তো পাশ করে ওইখানেই ঢুকবো। এবং আপনার এটার সাথে আমি এই কারণে গোলটা রিলেট করতে পারি, যে গোলটা রিলেট করার সাথে মনে হলো যে সারা দুনিয়া মনে হয় চাচ্ছে যে এই জিনিসটা হ্যাপেন হোক, এই জিনিসটাই হোক। আমার যেদিন শেষ ভাইবা ছিল, ঠিক ওই দিন সন্ধ্যাবেলা আম্বার ডেনিমের রিক্রুটমেন্টের একটা পোস্ট আসে, এবং আমি ঠিক ওই একটা জায়গায় সিভি ড্রপ করি। ওই সময় ওইখানে ইউনিক্লোর প্রায় 60,000 to 80,000 একটা স্যালারির একই দিনে রিক্রুটমেন্ট ছিল। সো আমাকে চুজ করতে হতো আমি এখানে যাবো না ওইখানে যাবো। ঠিক আমি ওইরকম আপনার মতো একটা ইমোশনাল যে না, আমি কাজ করলে স্যারের সাথেই কাজ করবো, কারণ আমার একটা বিশ্বাস ছিল যেমন আপনি, হাসান স্যার, ওনাদের সাথে কাজ করলে আমি আসলে জীবনটাকে অন্যভাবে দেখা শিখবো। এবং আমি মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি আজকে এতদিন পরে বলতে পারি যে আজকেও আমি স্যারের সাথে বিকালে ছিলাম, এবং আমি আমার জীবনের বিভিন্ন ডিসিশন স্যারের সাথে শেয়ার করি। হয়তো এটা 5 মিনিট 10 মিনিট, স্যার আমাকে সেই সুযোগ দেয়, যেমন আপনি আমাদেরকে সুযোগ দেন। এবং আপনার ক্যারিয়ারের সাথে আমি মিলাতে পারি। এবং নতুন যারা ছাত্র তাদেরকে আমি বলতে পারি যে নেগেটিভলি শুরু হইলেও ওই মুহূর্তটাই ছিল আসলে সবরের মোমেন্ট। স্যার যদি আপনার যখন বললেন যে 10টা থেকে 11:30, ওই মুহূর্তে আমি নিজের চোখে অনেককে দেখছি রাগ করে বাইরে হয়ে গেছে, যা ভাই দিব না, যা আমি এখানে চাকরি করবো না। ইভেন আম্বারের চাকরির ক্ষেত্রেও এরকম হয়েছে, আমাকে গেটে বসায় রাখছে, আমি এখানে চাকরি করবো না, চলে গেছে। তো ওই যে হাদিসেও আছে যে এইটাই সবর হচ্ছে প্রথম মোমেন্টে। আপনি যে প্রথম মোমেন্টে সবর করছেন, আমি মনে করি আজকে 36 বছর পরে
আপনি যে রিলেট করতে পারতেছেন, যদি ওই মুহূর্তে যদি আপনি না করতেন তাহলে হয়তো আপনার জীবনটা আজকে অন্যভাবে লেখা হইতো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে এই প্যাশনসটা সবার থাকতে হবে। প্রথম মুহূর্তে এবং সবরটা। দ্বিতীয় জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড এ মেন্টর। মেন্টর মেন্টর না হলে আলটিমেটলি আসলে যেমন আমরা রসুল সাহেবকে আমাদের মেন্টর হিসেবে ভাবি, মেন্টর হিসেবে। তো এরকমভাবে মেন্টর হিসেবে থাকতে হবে। কারণ তোমাকে বা আমাদেরকে সবাইকে একটা কথা তো স্বীকার করতেই হবে, আমরা আজকে আছি কালকে নাই। তো আমাদের পরের জীবনের জন্য আমরা কী করে গেলাম, আমাদের সোসাইটির জন্য আমরা কী করে গেলাম, এবং একটা মেন্টর থাকলে আমাদের ওই রোড ম্যাপটা তৈরি করাটা খুব সহজ হয়। এবং আলটিমেটলি আমি যেটা বলছিলাম যে এখানটায় আমি স্টপ করলাম, যে ইন্ডাস্ট্রির এই চলাটা কিন্তু খুব কঠিন ছিল। এখন এই কঠিনটাকে আমরা কেন মেনে নিয়েছি? ওই কঠিন পথটা যদি আমি না মানতাম তাহলে আজকে আমাকে তুমি ডাকতে না, আমার সাথে কথা বলতে চেতে না। তো এই জিনিসটা খুব দরকার। এবং ওখান থেকে আমরা অনেকগুলো জিনিস শিখেছি। চ্যালেঞ্জ কীভাবে নিতে হয়, কীভাবে আলটিমেটলি চ্যালেঞ্জকে, যদি বড় প্রবলেমই হয়, নিজেকে আসলে লিডারশিপ কীভাবে গ্রো করতে হয়। চ্যালেঞ্জটাকে আপনি ব্লেসিংস হিসেবে নিয়েছেন। চ্যালেঞ্জটাকে অপরচুনিটি হিসাবে কনভার্ট করেছি। চ্যালেঞ্জকে সবসময় আমরা অপরচুনিটি হিসেবে কনভার্ট করেছি। এবং আজকে আমি বিকেলে যে মিটিংটা করেছি, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। কী অ্যাচিভমেন্ট? একটা ব্র্যান্ডকে আমি বাংলাদেশে ডেভেলপ করেছি, এবং এই ব্র্যান্ডের যে ওদের যা সাকসেস আসছে, ওদের যা গ্রোথ আসছে, তার একটা বড় কন্ট্রিবিউশন আমার এখান থেকে ছিল। এবং এই জিনিসটা আসলে কেউই করতে পারে না ওই সময়। আমরা যে ধরনের কোয়ালিটি দিয়েছি ফ্যাব্রিকের, এই কোয়ালিটি আসলে ইম্পসিবল ছিল, কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে আমরা নিয়ে আসছি। এবং এমনও হয়েছে আজকে, যেটা শুনে আমার খুব ভালো লেগেছে, এটা আমি শেয়ারই করতে চাই। অবশ্যই। যেটা হচ্ছে যে আমি ওখান থেকে যখন চলে আসছি, ওরা জানতেন না, ওই ব্র্যান্ডটা জানতেন না, ওই বায়াররা জানতেন না যে আলটিমেটলি আমি চলে আসছি। এবং যখন জানছে, তারা জিজ্ঞেস করছে যে ও যে চলে গেল আমরা কেন জানি না। তো এইটা একটা বড় ধরনের অ্যাপ্রিসিয়েশন। এবং আরেকটা জিনিস যেটা আমি আরও খুশি হলাম আজকে জেনে, যে নতুন যারা আসছে, আমার টিমেরই লোক এখন আবার ওই স্কোয়াড চালাচ্ছে। আই এম প্রাউড অফ দেম, দে আর ডুইং ভেরি গুড রাইট নাও। এবং ও যখন ওখানে গিয়েছে, প্রথমে আসলে ওনাকে ওই রকম অ্যান্টিসিপেশন করছিল না, ওরকমভাবে অ্যাকসেপ্ট করছিল না। কিন্তু যখন আমার নাম শুনেছে, যে আমার সাথে একসাথে কাজ করেছে, তখন তারা সেই স্পেসটা তাকে দিয়েছে এবং তাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করেছে যেভাবে তারা আমাকে অ্যাকসেপ্ট করতো। সো কেন এই ধরনের অ্যাপ্রিসিয়েশনটা কেন আসছে? আসলে যারা ওয়েস্টার্ন কান্ট্রির লোক, তারা আসলে সবসময় সম্মান দিতে জানে। এবং তারা সম্মানটা কেন দিচ্ছে? তার বিজনেসের কিন্তু এই ছোটো থেকে এত বড় হয়েছে, তার পিছনে নিশ্চয়ই আমার কোনো কন্ট্রিবিউশন ছিল, যেটা আমি হয়তো বা আমার এই অবস্থান থেকে বুঝি নাই। যখন ওখান থেকে চলে আসলাম তখন বুঝতে পেরেছি। 2018-তে আমি স্কোয়ারকে লিভ করলাম। লিভ করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে 18 বছর, মানে আমি 23 ইয়ার্স একটা কোম্পানিকে দিয়েছি। তো সো দ্যাট আমি মনে করলাম যে 23 দেওয়াটা আসলে বেস্ট, এটা আমার বেস্ট টাইমটা দিয়েছি। আবার আমার আসলে এই আইটা, যেটা তুমি একটু আগে বলছিলে যে আসলে নিউ জেনারেশন কিন্তু এটাকে নেগেটিভলি দেখবে, আই রেসপেক্ট দ্যাট কনসেপশনস। বিকজ আমি যখন ওখানে কাজ করেছি তখন অনেক মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টের মধ্যে কাজ করেছি, কারণ মাল্টিন্যাশনাল লোকজন আমাদের সাথে কাজ করেছে। ইটালিয়ান ছিল, শ্রীলঙ্কান ছিল, ইন্ডিয়ান ছিল, জার্মান ছিল, বিভিন্ন কালচারের লোকজনকে আমরা নিয়ে একসাথে কাজ করতাম। তাতে একটা বড় সুবিধা ছিল, সেটা হচ্ছে অন্য নেশনগুলো কীভাবে চিন্তা করছে, তাদের কীভাবে ডেভেলপড হচ্ছে, সেটা সম্বন্ধে একটা আলটিমেটলি আমাদের আইডিয়া থাকতো। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতাম যে তারা আমাদের থেকে কিছু কিছু জায়গাতে অনেক বেশি পজিটিভ, অনেক বেশি অ্যাগ্রেসিভ, দেয়ার বেশি অনেক আমাদের থেকে বেশি ডিসিপ্লিন, এবং তারা আসলে তাদের টাইম ম্যানেজমেন্ট কীভাবে করে। তো এগুলো কিন্তু আমরা শিখতাম, এগুলোকে নেগেটিভলি নেওয়ার কোনো স্কোপ ছিল না আমাদের। কালচারটা এভাবে তৈরি করে নিয়েছিলাম যে আসলে যে যার মতন করে কাজ করবে এবং তার কাজের যোগ্যতা অনুযায়ী সে আলটিমেটলি অ্যাওয়ার্ডেড হবে। তো এই কালচারটা আসলে তৈরি করেছিল আমাদের এন্টারপ্রেনার হিমসেলফ, কারণ উনি যেহেতু একটা ওয়েস্টার্ন কালচার থেকে আসছে, পড়াশোনা করে আসছে। এছাড়া আসলে আমাদের এই যে আমব্রেলার মতো ছিল আমাদের এহসানুল করিম কায়েস স্যার। তো সো দ্যাট ওটা আসলে একটা ব্যালেন্সিং হতো। 2018-তে বা 17-র দিকে বা সামথিং লাইক দ্যাট, মনে পড়ছে না এখন ঠিক। তো আমাদের একজন এইচআর পার্সোনাল আসলো, সেও পড়াশোনা করে আসছে ইংল্যান্ডে।
এবং শি ইজ ইন আ ভেরি ব্রাইট লেডি, ডিফারেন্ট মাইন্ডসেটের। তো লাইফের বিভিন্ন একটা কারণে সে আপনাদের এখানে আসলে একটা সময়ের জন্য আসছে, এবং সে সব এমএনসি কোম্পানিতেই কাজ করে আসছে। তো বিফোর শি লিভ, সে স্যাট উইথ মি, আমার সাথে একদিন বসে বললো যে, নিক্সন ভাই, আমি তো অনেক দিন এখানে ছিলাম, প্রায় 1.5-2 বছরের। তো সে যেহেতু এই সেক্টরের না, যার জন্য নিজেকে এটার সাথে ঠিক মতন ম্যাচ করাতে পারেনি, যার জন্য শি ওয়ান্টস টু লিভ। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে আপনি কি যেভাবে ওনারশিপ নিয়ে কাজ করেন, আপনি কি এখানে কোনো আপনার রেভিনিউর সাথে কি এটা যুক্ত আছে? আপনার সেলফ আর্নিংয়ের ক্ষেত্রে এটা যুক্ত আছে? তো আমি বললাম যে না। তো তখন সে বললো, আমার HR পয়েন্ট থেকে আসলে দুটো জিনিস আমরা চিন্তা করি। একটা হচ্ছে যে এই লোকটা যখন কেউ 5 বছরের উপরে থাকে কোনো একটা কোম্পানিতে, তখন দুটো কারণে থাকতে পারে। একটা হচ্ছে তার ফ্যাসিলিটিস অনেক বেশি, এবং সে নিশ্চয়ই কোম্পানির একটা শেয়ার হোল্ডার। যদি এটা না হয়, সেকেন্ড আমরা জিনিস দেখি, হি ইজ টোটালি ইনকম্পিটেবল, যে অন্য কোথাও তার কোনো জায়গা নেই যার জন্য সেখানে আছে। এই দুটোর বাইরে অন্য কিছু দেখি না। কিন্তু আমি এই দুইটার কোনোটার সাথে আপনাকে রিলেট করতে পারছি না। তো আপনি কেন আছেন? তো আমি বললাম যে দিস ইজ ইমোশন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ ইমোশন। কারণ আমরা বাঙালি এই ইমোশনাল অ্যাটাচমেন্টের বাইরে না। আমি আমার 15 বছরের আসলে কেরিয়ার পাথ ওখানে সেট করেছিলাম। আমি ওখানে 23 ইয়ার্স, 22 পয়েন্ট সামথিং ছিলাম। এই যে বাকি সময়টা, এটা আমার ইমোশনাল ছিল। কারণ আমি আমার যেখান থেকে নিজেকে গ্রো করে যে অবস্থায় নিয়ে যেতে চেয়েছিলাম, এটা 15 ইয়ার্সের কাছাকাছি সময় আমি পেয়েছি। ডবল প্রমোশন পেয়েছি, ডবল স্যালারি ইনক্রিজ হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে আমার লাইফে। স্যার, এই পুরো 23 বছরে আপনার কি কখনো মনে হয়েছে যে হয়তো ছেড়ে দিই, এরকম মোমেন্ট কি কখনো আসছে? সেভারাল টাইমস। বাট আপনি ওখান থেকে রিকভার করছেন। যখন আমার কাছে মনে হচ্ছে যে না, টুমোরো ইজ মাই লাস্ট ডে, আই গানা লিভ দ্যাট কোম্পানি, তখন আমার কাছে একটা জিনিসই মনে আসছে যে আমি যদি এটা লিভ করি, হু ক্যান সলভ ইট? এ যদি সলভ না করতে পারে, তাহলে আমি এটাকে সলভ না করে যদি চলে যাই, তাহলে তো আমি ফেলিওর। আপনি তাহলে মনে করেন যে আমার এই জায়গাটাই আমার ইন্সপিরেশন কাজ করেছে। জি স্যার। তো দেন আফটার আমি আসলে জয়েন করলাম হান্টসম্যানের বাংলাদেশের যে ওদের লোকাল এজেন্ট ছিল তখন, সুইস কালারে জয়েন করলাম ওদের সিও হিসাবে। স্যার, এই ট্রানজিশনটা সম্বন্ধে একটু বলি। এটা আপনার জন্য কমপ্লিটলি এ ডিফারেন্ট চ্যাপ্টার। এখানটায় আমি যখন সুইস কালারটা সেলসে আমি কাজ করেছি, প্রোডাকশনের A to Z আমি দেখেছি। এমন কোনো কর্নার নাই যেটা আমি দেখার চান্স পাইনি। এটা একটা বিউটি ছিল স্কোয়ারে। সেটা হচ্ছে, আমি জয়েন করেছিলাম ডাইংয়ে প্রোডাকশনের অফিসার হিসেবে, কিন্তু আমি প্রোডাকশনের প্রতিটা কর্নার দেখেছি। নিটিং, ডাইং, গার্মেন্টস ডাইং, প্রিন্টিং, টেকনিক্যাল, সবগুলোতে আমাদের একটা এক্সেস ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটিও ছিল। মার্কেটিং, এভরিথিং, বায়ারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন, কস্টিং থেকে শুরু করে HR পলিসি ডেভেলপমেন্ট, SOP ডেভেলপমেন্ট, এভরিওয়্যার আমাদের একটা অবস্থা ছিল। তো যার জন্য আমাকে আসলে ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা বড় ধরনের ধারণা দিয়েছে। এবং যেহেতু স্কোয়ার খুব ফ্রন্টলাইনের একটা কোম্পানি ছিল ওই সময়, যখন আমি হান্টসম্যানে জয়েন করলাম, দ্যাট ওয়াজ এ বিগ মুভ। অ্যাগেইন আমি সেলসে আসলাম, যে সেলস আমার প্রথমে যাওয়ার কথা ছিল। আমার ড্রিম ছিল ওই সময় সেলসে আমি আসবো। আমার ক্যারেক্টারের সাথে সেলস যায় আসলে। যারা আমাকে চিনত তারা বলতো এভাবে। কিন্তু আই ওয়াজ লিটল বিট স্কেয়ার্ড অফ, যে আমি সেলসে যে যাব, সেলস সম্বন্ধে তো আমি তেমন কিছু জানি না। কারণ ওখানকার অ্যাটায়ার আর এখানকার অ্যাটায়ার, ওখানের কালচার এখানকার কালচার টোটালি ডিফারেন্ট। এখানে অনেক বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ ড্রাইভ, ওখানে অনেকটা আসলে ক্রিয়েটিভ ড্রাইভ। তো ওই মোমেন্টে আমি আসলে তখন আরেকজন মেন্টর সেট করলাম। হু ইজ দ্যাট মেন্টর? তখন আমি চিন্তা করলাম, সেলসের সবচেয়ে বেস্ট তখন বাংলাদেশে ছিল আমাদের কমিউনিটির মধ্যে ইসমাইল ভাই। সে আমার একটা সময়, সেও প্রোডাকশনে ছিল আমার পাশাপাশি। সে একটা সময় সেলসে মাইগ্রেট করে। সে ছিল সিদ্দিক টেক্সটাইলে, আমি ছিলাম স্কোয়ার, রাস্তার এই পাড়ার ওপার। স্টুডেন্ট লাইফ থেকে আমরা খুব ক্লোজ ছিলাম। তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আমি সেলসে আসতে চাই, তো সে বলল, আমাকে এত সুন্দর কিছু মোটিভেশনাল স্পিচ দিল, যেটা আমাকে আসলে এখন পর্যন্ত আমি যতদিন সেলসে আছি কোনো দিনই ভুলবো না। উনি বললো যে তুমি তো আমার থেকে ভালো সেলসে করবে, কারণ তোমার যে জিনিসটা আছে সেটা আমার নাই। তুমি আসলে প্রোডাক্ট কিনো চেয়ারের এক সাইডে বসে, আর যে তোমার কাছে বিক্রি করে
এখন তুমি বিক্রি করার জায়গায় আসতেছো, তুমি তো জানোই যে তোমার কাস্টমার তোমার কাছে কী চাবে। বাহ, সুন্দর দৃষ্টিভঙ্গি আসলে। অ্যান্ড সেকেন্ড জিনিস বলো, ইউ আর সো মাচ কানেক্টেড, কারণ তখনও আমি আইটিটি বা অন্যান্য অর্গানাইজেশনগুলোর সাথে স্টুডেন্ট লাইফ থেকে জড়িত ছিলাম। তুমি আমার থেকে বেশি কানেক্টেড। তো সেলসের জন্য দুইটা জিনিস লাগে, কি তোমার কাস্টমার চায়, আর দুইটা হচ্ছে তোমার কমিউনিকেশন লেভেল কতটুকু আছে, রিচ আউট কতটুকু আছে। তো তুমি আমাকে, আমি জানি যে তুমি যদি আসো, এটা উনি আসলে ওনার কাইন্ডনেস থেকে বলেছে যে তুমি আমাকে আসলে সুপারসিড করবে একসময়। যাক, তো এটা আমার জন্য খুব বড় ধরনের মোটিভেশনাল বেস্ট নসিব। একটা হিসাবে কাজ করেছে, যার জন্য আমি হান্টসম্যানে জয়েন করলাম। ট্রাস্ট মি, আমি তখন কিছুই বুঝি নাই হাউ ইট ইজ ওয়ার্কিং। তো ওখানে যে বিষয়গুলো কমার্শিয়াল, কারণ আলটিমেটলি এই পজিশনটা হচ্ছে একজন কমার্শিয়াল পার্সনের, কমার্শিয়াল পারসন, যে কাস্টমস ট্যারিফস এগুলো এইগুলো বুঝবে সবগুলো। সব তো এটা সম্বন্ধে আমার ধারণা খুব কম ছিল। তো আমার এখানে আরেকটা ব্লেসিং ছিল, আমার বাবা যেহেতু উনি ব্যাংকের খুব বড় পজিশনে কাজ করেছেন, সরকারি ব্যাংক থেকে শুরু করে ওনার রিচটা ছিল অনেক বেশি, তো উনি আমাকে ওনার মতন করে গাইড করতেন। আমরা ছাত্র জীবন থেকেই আপনাকে ফলো করি আপনার বাচন ভঙ্গির জন্য, আপনার কথা বলার যে স্টাইল, এইটা কি ন্যাচারালি আপনি অর্জন করছেন নাকি আপনাকে এটা তৈরি করে নিতে আসলে হয়েছে? আসলে কিছু কিছু জিনিস ন্যাচারাল হয়, আলহামদুলিল্লাহ। যেমন লিডারশিপটা ন্যাচারাল হয়, এটা আসলে নর্মালি লিডার তৈরি করা যায় না, এটা হয়। আপনার বাচন ভঙ্গি, আবার এক কথা বলার একজনের স্টাইল, বাচনভঙ্গি এক এক রকম, এটা এক একজনের, আমার থেকে অনেক সুন্দর বাচনভঙ্গি আলার লোক আছে। তুমি হয়তো বা তাকে পছন্দ করছো না, কিন্তু আমার কিন্তু অনেক পছন্দ হচ্ছে। তো এরকম এক্সাম্পল অনেক আছে। তো এটা আসলে এটা পার্সোনাল লাইকিংসের উপর ডিপেন্ড করে। ধরেন আমরা যখন, আপনি তো বললেনই যখন আপনি টেনশনে ছিলেন, ডিপ্রেশনে ছিলেন, তখন হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেন, সেটা কি এখনও আপনি বজায় রাখছেন? দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট রাইট নাও, কারণ সেলস বা প্রোডাকশন আমরা যেমন যান্ত্রিক জীবন মধ্যে আছি, এখানে টাইম ম্যানেজমেন্ট ইজ এ বিগ ফ্যাক্টর। এই ক্ষেত্রে আসলে আমি সবাইকেই বলবো একজন আইডলকে ফলো করার জন্য। আমাদের দেশে একটা আইডল আছে, উনি হচ্ছে এটিএম মাহবুব আলম মিল্টন ভাই। স্যার, জি। ওনার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এক্সিলেন্ট। ওকে, ওনার সাথে যখন আমি কোনো মিটিং করতে যাই, তখন তার একটা ফোনও বাজে না, মাশাআল্লাহ। এবং উনি এমনভাবেই তার টাইমকে ম্যানেজমেন্ট করে যে ওনার ফ্যামিলি লাইফের জন্য একটা টাইম আছে, ওনার আলটিমেটলি ইন্ডাস্ট্রির এতগুলো ইন্ডাস্ট্রি সবগুলো উনি দেখেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে টাইম ম্যানেজমেন্ট করা আছে, একটা সার্কেল ডেভেলপ করা আছে, ডেক্সাস ডেভেলপ করা আছে, যাতে এত সুন্দরভাবে এসওপি তৈরি করে দেওয়া আছে যে আলটিমেটলি উনি ওনাকে এটার সাথে নিজেকে কাস্টমাইজ করে নিতে হয় না, জিনিসটা কাস্টমাইজ হয়ে যায়। স্যার আমি এই পাশ থেকে আমার সাইডে, আমি যেহেতু স্যার একাডেমিক লাইনে আছি, আমি তো স্যার ইন্ডাস্ট্রিতে কম যাওয়া হয় যেহেতু বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা স্যার, আমাদের বর্তমান ভিসি স্যার এবং ডালিম স্যার, ওনারা দুজনেই জাপানে পড়াশোনা করছে। দেখলাম যে যারা জাপানে পড়াশোনা করে তাদের টাইম ম্যানেজমেন্ট অসাধারণ। আপনি সবসময় অন টাইম, একদম। ইউর অ্যাবসোলিউটলি রাইট। জাপান, আমিও নিজেও একটা সময়, আমার লাইফের একটা সময় আমি জাপানে পড়াশোনা করেছি, জাপান গভর্নমেন্টের একটা স্কলারশিপে গিয়েছিলাম। তো সেখানটায় আমি যেটা দেখেছি যে আমরা ডর্মে থাকতাম, প্রতিদিন প্রেজেন্টেশন তৈরি করতাম, এবং দেখা যায় ডর্ম থেকে আমার ক্লাসরুমে আসতে 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগতো। কিন্তু আমার টিচার যে ক্লাস নিতেন, উনি 5 মিনিট আগে সবসময় বসা থাকতেন। আমরা 26 নেশনের 26 জন সিইও ছিল, এক্সেপ্ট মি, মানে 26টা দেশে 26টা সিইও এটা আসলে এই ট্রেনিংটা প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিল। আর আমি তখন সিইও ছিলাম না, আমি হেড অফ ফ্যাব্রিক ছিলাম, সোফার আই ক্যান রিকল। তো বাংলাদেশ থেকে আমি একাই ছিলাম মেবি। তো আমরা যখন ওখানে অ্যাটেন্ড করতাম, দেখা যেত আমাদের কিছু দেরি হয়ে যেত, তো ওদের কখনো দেরি হতো না। যাক স্যার, আমি যদি আমাদের অল্প সময়ের যে কথোপকথন, এইটা যদি আমি একটু সামারি করি, সামারিতে আমি আমাদের বর্তমান এবং সামনে যারা স্টুডেন্ট আছে, আমি যদি কিছু ইনসাইটের মাধ্যমে শেষ করতে চাই, তাই আমি বলতে পারি যে ইমোশনাল হয়ে ডিসিশন নেওয়া কোনো খারাপ কিছু না। ইমোশনাল হয়ে ডিসিশন নেওয়া, যদি আল্লাহর উপর ভরসা থাকে, এটা আজকে 36 বছর পর আমরা বলতে পারি আমি ঠিক এটার সাথে একমত না। তাই ইমোশনটা নিতে হবে রিয়েলিটির উপর বেসিস করে। আমি প্রথমে বলেছি যে আমি কতগুলো জিনিসকে আসলে পিলার হিসেবে দেখেছি। আচ্ছা, যে প্রথম যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে, ইন্ডাস্ট্রির এন্টারপ্রেনার কারা, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কী, তারা আসলে গ্রো করতে চাচ্ছে কিনা, তারা নিউ টেকনোলজি নিয়ে কাজ করছে কিনা, তাদের ভিশনটা কি, স্যার এই চেকলিস্টগুলা এগুলো তৈরি করতে কি আপনার, এই চেকলিস্টগুলো তো আসলে আমাকে আগেই আপনি একা একা তৈরি করছেন? অফকোর্স, এখানে তো তুমি আর কাউকে পাবা না, তোমার ভিশনের সাথে তো মিলবে না কারোর সাথে, তুমি তো তোমারটা জানো, একদমই পার্সোনাল এটা স্পেস, পার্সোনাল স্পেস থেকে তৈরি করতে হবে। তো এই জন্য আমি চুজ করেছি যে এই ফ্যাক্টরিগুলোতে আসছে, এটাতে আমি কেন কাজ করব না,
যেমন প্রতিটাতে আমি কেন রিজেক্ট করেছি, একটার পর একটা রিজেক্ট করেছি কেন কেন আমি সেলসের মতন এত সুন্দর জিনিসকে রিজেক্ট করেছি, এত ফ্যাসিলিটিস ছিল এটাকে কেন এটা টোটালটাই তোমার যে গোল, আমি বললাম যে তোমাদের যে গোল থাকবে সেটার সাথে ম্যাচ করে নিতে হবে, বিগার গোলের সাথে ম্যাচ করে অফকোর্স ম্যাচ করতে হবে। যেমন তোমারটা আমি যদি বলি, তুমি আসলে ডেনিমে তৈরি হতে চাচ্ছিলে, নিজেকে তৈরি করতে চাচ্ছিলে, হোয়াই ডোন্ট ইউ ডেভেলপ দেয়ার, কেন তুমি ওখান থেকে স্লিপ করে আবার এডুকেশন, আমি খারাপ বলছি না, মানে তোমার গোল সেটটা ঠিক হয়নি, তুমি মেন্টর সেট ঠিক করেছো, ইন্ডাস্ট্রি পাইনিয়ার সেট করেছো, কিন্তু তুমি তোমার গোলে তুমি স্টিক ছিল না। তুমি যদি হতো তাহলে তুমি আরেকজন সেকেন্ড বাংলাদেশ আরেকজন ইন্ডাস্ট্রিয়াল কি পাইতো, যেমন হাসানের মতন আরেকজন লোককে পেতে পারতো। আমি বলছি না তুমি যে এখানে খারাপ করেছো, কারণ এখন স্প্লিট করে আমি চাই যে তুমি বাংলাদেশের বেস্ট টিচার হও। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। আমরা কি আজকে শেষ করবো? স্যার আজকে শেষ করতে চাই, শেষ একটা বাক্য আপনার কাছে জানতে চাই, এই শত কাজের ভিড়ে ফ্যামিলি সাপোর্ট আপনি কেমন পাইছেন, ম্যাডামের সাপোর্ট কেমন পাইছেন? আসলে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের আসলে যে কালচারে বাস করি আমরা, যে আমি আসলে একটু এক্সট্রোভার্ট টাইপের। আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার বাবা যেহেতু সারা পৃথিবীতে বাংলাদেশে ঘুরে বেড়াতেন চাকরির ক্ষেত্রে, আমাদের দেখা যেত প্রতি 2 বছর পর পর একটা নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হতো। কারণ আমার আসলে ফ্রেন্ড ভাগ্যটা অনেক ভালো, আমি অনেক ফ্রেন্ড পেয়েছি। এখন কেউ এরকম ফ্রেন্ড পেয়েছে মিনিস্টার, কেউ আছে আসলে ব্রিগেডিয়ার, কেউ আছে জাজ, কেউ আছে এখন রাষ্ট্রদূত, কেউ আছে আসলে বড় ধরনের অনেক বড় বড় অবস্থায় আছে, আবার অনেকে খুব বড় অবস্থায় নাই কিন্তু বড় মানসিকতা নিয়ে বেঁচে আছে। তো যেহেতু এরকমভাবে আমি ডাইভার্সিফাই ফ্রেন্ডশিপ আমি পেয়েছি, যার জন্য আলটিমেটলি আমি মনে করি যে আমি একটু সময়টা ওদিকে বেশি দেই। তো এটা বিয়ের পরে আসলে একটু সমস্যা, কারণ বাসা থেকে ওরাও তো ডিমান্ড করে, আমার বাচ্চারাও চায়, হক আছে আপনার প্রতি। তো যার জন্য এই টাইম ম্যানেজমেন্টটা মাঝে মাঝে সমস্যা তৈরি হয়। বাট আলহামদুলিল্লাহ আই হ্যাভ নট গেট দ্যাট মাচ অফ রেজিস্ট্যান্স ফ্রম দেয়ার। কখনো কখনো মন তো একটু খারাপ করেই, কিন্তু আলটিমেটলি এটাকে ওনাদের বড় উদার্যতা থেকে, ওনাদের নিজেদের স্যাক্রিফাইস থেকে এটাকে মেনে নেয়। স্যার এইটা কি আপনার একটা ফেভারিট কাজ? সারাদিন আমি এত ব্যস্ত থাকলাম, এত এক্সস্টেড থাকলাম যে বাসায় যাওয়ার পরে আর আসলে অন্য কিছু চিন্তা করার সময় পাওয়া যায় না, রেস্টের দিকে চলে গেল। ব্যাপারটা এরকম না, আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। জি আচ্ছা। আমার ভাই, আমি, আমার বাবা, আমার মা, আমার ভাইয়ের বাচ্চারা, আমার আরও রিলেটিভ আছে, আমার খালা, আমার নানু, সব আমরা একটা বিল্ডিংয়ে। আই লাইক এ জয়েন্ট ফ্যামিলি। তো এটার মজাটা কি, আমি যখন যাই তখন প্রথমে উঠি আমার মার সাথে দেখা করি, পরে বাবার সাথে দেখা করি, ছোটো ভাই বাচ্চাদের সাথে হাই হ্যালো করি, আবার আমার নানুর সাথে একটু খুনসুটি করি। তো এইটা আসলে আবার আমার ওয়াইফের সাথে বসে কিছুক্ষণ টিভি দেখি, কিছুক্ষণ আলটিমেটলি ওর গল্প শুনি, সারাদিনের কমপ্লেন শুনি, এবং এইটাই আসলে লাইফ, দিস ইজ পার্ট অফ লাইফ। সো আমি সবাইকেই বলবো যে এই জিনিসটা যাতে কেউ না করে, যে শুধু কেরিয়ারে নিজেকে ব্যস্ত রেখে ফ্যামিলি লাইফটাকে নষ্ট না করে। আলটিমেটলি অ্যাট দ্য ডে ইন্ড সবাইকে কিন্তু ফ্যামিলির জন্যই এই কেরিয়ার কাজ করা। যেমন আমি আমার এই ইন্ডাস্ট্রির একজন বড়, আমি নাম বলছি না, একজন খুব বড় পজিশনে আছে এমন একজনের কথা আমি জানি। তো সে আসলে প্রচণ্ড পরিশ্রম করে রাত 3টা-4টা পর্যন্ত কাজ করে বাসায় যায়। তো হি কেপ্ট হিজ 2 days ফর হিজ ফ্যামিলি। সপ্তাহে সে 5 দিন কাজ করবে ইন্ডাস্ট্রির জন্য, 2 দিন কমপ্লিটলি ফ্যামিলির জন্য। অনেকে 2 দিন না পারলে 1 দিন তো কমপ্লিটলি ফ্যামিলির জন্য রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার সাথে যে কথোপকথন, এটা নেভার এন্ডিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে হয় আমার যে মেসেজগুলো জানাতে চাচ্ছিলাম এটা জানাতে পেরেছি। আর স্যার, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আমাদের এই বৈঠকে যদি অন্য কোনো হয়, আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, আমরা এই দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।